হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিওস চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা সাইফাই সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা একটা স্প্যানিশ সিনেমা। তবে স্প্যানিশ সিনেমার নাম শুনে নাক সিটকানোর কিছু নেই। অ্যাকচুয়ালি এটা একটা অসাধারণ কনসেপ্টের উপর ভিত্তি করে সিনেমাটি তৈরি করা হয়েছে। এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে 2016 সালে একটা মানুষ যে ক্যান্সারের একবারে লাস্ট স্টেজে চলে যায়, কিন্তু বর্তমানে ক্যান্সার ওই চিকিৎসাটা আবিষ্কার হয়নি, বাট 100 বছর পরে সেই চিকিৎসাটা আবিষ্কার হতে পারে। তো এর জন্য ওই লোকটা যেটা করে, একটা কোম্পানির সহায়তায় তার বডিটাকে 100 বছরের জন্য ফ্রিজ করে দেয় এবং তারপরে 100 বছর পরে তাকে পুনরায় জীবিত করা হয় এবং তার ক্যান্সারের চিকিৎসাটা করা হয়। তো সে তো তার জীবন বাঁচালো, কিন্তু অ্যাকচুয়ালি 100 বছর পরে সে যখন জীবিত হয় তার কি অ্যাকচুয়ালি জীবনটা ভালো লাগে? মানে আমার কথাই চিন্তা করো, আমি যদি 200-300 বছর বাঁচি, আমার যে পরিচিত আশেপাশের বন্ধু বান্ধব রয়েছে সবাই যখন থাকবে না, তখন 100 বছর পরে আমার বেঁচে থেকে কোনো লাভ হবে বা আমার মেন্টাল অবস্থা কি হবে, সেই নিয়ে মূলত এই সিনেমার কাহিনী। তবে এই যে সিনেমার কাহিনী, এটা কিন্তু পুরোপুরি কাল্পনিক নয়। তোমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কিউব দেখতে পাচ্ছ এবং এগুলোর ভেতর মানুষ দেখতে পাচ্ছ। এটা কিন্তু বাস্তবে এই সার্ভিসটা এই মুহূর্তে রয়েছে। তুমি চাইলে তোমার বডিটাকে পরবর্তী 100 বছরের জন্য সংরক্ষণ করতে পারবে। আর এই সুবিধাটা দিচ্ছে হচ্ছে আমেরিকান একটা কোম্পানি, যার নাম হচ্ছে অ্যালকোর লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন। এই কোম্পানির মাধ্যমে তুমি যেটা করতে পারবে, তুমি তোমার বডিকে 100 বছরের জন্য ফ্রিজ করে রাখতে পারবে এবং ওই সময়ে যদি এরকম কোনো প্রযুক্তি আসে যে মানুষকে আবার জীবিত করা যায় বা তোমাকে আবার জীবন দান করা যাবে, তখন তোমার বডিটা বের করে ওই সময় বিজ্ঞানীরা তোমার ভেতর আবার জীবন দিয়ে দেবে। এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং তুমি যদি এই ব্যাপারে জানতে চাও, তাহলে অ্যালকোর লাইফ লিখে সার্চ দিলে তুমি সম্পর্কে তথ্য পেয়ে যাবে। মানে এই সিনেমাটি ডাইরেক্ট যে একবারে কাল্পনিক তা না, বর্তমানে এ নিয়ে অলরেডি রিসার্চ চলছে এবং মানুষ বিশ্বাস করা শুরু করেছে যে আজ থেকে 100 বছর পরে হোক, 200 বছর পরে হোক, হয়তো কখনো বিজ্ঞানে এতখানি উন্নত হয়ে যাবে যে মৃত মানুষকেও প্রাণ দিতে পারবে। আর সেই আশায় অনেকেই তাদের বডিকে এই অ্যালকোর কোম্পানির কাছে সঁপে দিচ্ছে, তাদের বডিটাকে চিরদিন অক্ষত করে রাখার জন্য, যাতে কোনোদিন তার আবার জীবিত হতে পারে। তবে এটা কিন্তু মাগনা না। তুমি অ্যালকোর কোম্পানিতে তোমার বডি যদি রাখতে চাও, সম্ভবত $20 লক্ষ বা প্রায় 20 কোটি টাকার মতো লাগবে। কারণ বুঝতেই পারছো 100 বছর তোমার বডিটাকে তারা ফ্রিজ করে রাখবে, কিরকম খরচ পড়বে। তো যাই হোক, ওই বাস্তব কনসেপ্টের উপর ভিত্তি করে মূলত এই সিনেমাটি তৈরি করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা হতে চলেছে, বুঝতেই পেরেছো হয়তো। তো বাড়তি কোনো কথা বাড়াবো না, ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দেবে এবং বিজ্ঞাপন আসলে কি করতে হবে এটা তোমরা সবাই খুব ভালো মতো জানো। ডিসক্রিপশনে ড্রশন দিয়ে দিচ্ছি, ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে যাবে। আর যদি আমি কোনো ভিডিওতে বাই চান্স এটি কথা না বলতে পারি, তখন তোমরা যেটা করবে, তোমরা নিজেরা করবে কি, কমেন্টে গিয়ে ড্যুরেশন লিখে দিবে, যাতে তোমার কমেন্টে ক্লিক করে সরাসরি কেউ মূল ভিডিওতে যেতে পারে। তো আমি বিজ্ঞাপন প্লে করে দিচ্ছি, প্লিজ তোমরা মূল ভিডিওতে চলে যাও। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যা প্রোমো কোডটা রয়েছে, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের 2200 শতাব্দীতে দেখানো হয়। মোটামুটি আজ থেকে প্রায় 1-150 বছর পরের কাহিনী। তো ওই সময় পৃথিবীর টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গিয়েছে, বিজ্ঞান এত উন্নত হয়ে গিয়েছে যে এমন কোনো রোগ নেই যেটার চিকিৎসা নেই। এমনকি ক্যান্সার বর্তমানে একটা জ্বর আসার মতো রোগ, 2-3টা ওষুধ খেলে ক্যান্সার সেরে যায়। আর এরপর আমাদের এলিজাবেথ নামের একটা মেয়েকে দেখানো হয়, যে আজকে এই ফ্যাসিলিটিতে চাকরিতে জয়েন করেছে, মানে আজকে প্রথম দিন। এবং তাদের হসপিটালের নাম হচ্ছে অ্যাডভান্স হেলথ কেয়ার হসপিটাল। এবং এই কোম্পানি মানুষদের উপর এক্সপেরিমেন্ট করে আলাদা আলাদা ধরনের ওষুধ বানাতো। তো যাই হোক, এলিজাবেথের আজকে প্রথম দিন, সিনিয়ররা তাকে স্বাগতম জানায় এবং এরপর এলিজাবেথকে তার সিনিয়ররা বাকি সব জায়গা ঘুরে দেখায়। আর তারপর ওরা এলিজাবেথকে সামনে মজুদ থাকে একটা মানুষের স্ট্রাকচার দেখায়, মানে একটা মানুষের বডি দেখায়। এবং এই মানুষটিকে গত 100 বছর ধরে স্লিপিং চেম্বারে বা ক্রায়ো স্লিপে রাখা হয়েছে। এবং এটা এমন এক ধরনের টেকনোলজি যেখানে মানুষের শরীরের টেম্পারেচারকে একদম কম করে তার বডিটা অক্ষত রাখা যায়। এবং 100 বছর আগে ক্রায়ো স্লিপে রাখা এই লোকটিকে আগামী 24 ঘন্টার মধ্যে জীবিত করা হবে। আর তারপর এই লোকটিকে এলিজাবেথকে দেখাশোনা করতে হবে। তো এর জন্য এলিজাবেথ তার কাজ ঠিকঠাক ভাবে শিখতে শুরু করে। আর তারপরে হঠাৎ করে আমাদের 100 বছর পূর্বে নিয়ে যাওয়া হয়। আর 100 বছর পূর্বে আমাদের মার্ক জার্ভেস্ট নামে একটা লোককে দেখানো হয়, যে খুব বেশি ফ্রাস্ট্রেশন ছিল, কারণ তার শরীরে অনেক সমস্যা ছিল। আর এই জন্য সে ডক্টরের কাছে এসেছে। তো ডক্টরের কাছ থেকে রিপোর্ট আসে যে সে ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে, তার কাছে সর্বোচ্চ আর 1 বছর সময় রয়েছে। তো মার্ক অনেক রিকোয়েস্ট করে যে এখন কি আর কিছু করার আছে, কিন্তু ডক্টর বলে সরি, বর্তমান বিজ্ঞান এখনো অতখানি ডেভেলপ হয়নি যে তোমার এই ক্যান্সারের অসুখ সারাতে পারবে। তো এর ফলে মার্ক পুরোপুরি ভেঙে পড়ে এবং সে বুঝতে
বুঝতে পারছিল না সে কি করবে। তো এরপর সে কিছু না বলে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তো মার্কের কাছে তখন মনে হচ্ছিল আমার হাতের সময় এত কম, আমি এইভাবে টেনশন নিয়ে বেঁচে থাকার চেয়ে বরং সুস্থ রয়েছে এখনই সুইসাইড করে নিজের জীবন দিয়ে দিই। কিন্তু তখনই ওকে ফলো করতে করতে ওর গার্লফ্রেন্ড স্টেফিনি এখানে আসে, আর স্টেফিনি মার্ককে দেখিয়ে জড়িয়ে ধরে এবং ওকে আর বাসায় নিয়ে যায়। অ্যাকচুয়ালি স্টেফিনিকে কল করেও ডক্টর সব বলে দিয়েছিল, আর স্টেফিনিও জানে যে মার্কের হাতে এখন 1 বছরেরও কম সময় রয়েছে। তো এই মুহূর্তে মার্কের মানসিক সাপোর্ট খুবই জরুরি এবং মার্কের মুখ পুরোপুরি উদাস ছিল এবং একটা কথা বলছিল না। তো এর জন্য স্টেফিনি মার্কের মুড একটু ভালো করার জন্য ওর সব ছোটবেলার বন্ধুদেরকে ডিনারে ইনভাইট করে, আর মার্ককে সবাই মিলে অনেক চিয়ার আপ করার চেষ্টা করে। কিন্তু বুঝতেই পারছো তোমার শরীরে ক্যান্সার, তুমি কিভাবে চিয়ার আপ হবে? ও একটা ঘোরের মধ্যে ছিল, কারণ ওর কাছে 1 বছরেরও কম সময় রয়েছে। ও বুঝে উঠতে পারছিল না এখন কি করবে। তো এরপর মার্ক উঠে গিয়ে ওর রুম থেকে একটা ট্যাবলেট নিয়ে আসে, আর ওর বন্ধুদেরকে ওই ট্যাবলেটের এক্সপেরিমেন্ট ওর নিজের শরীরে করে দেখাতে চায়। তো এখানেও বলে যে বিজ্ঞানীরা এমন কিছু এক্সপেরিমেন্ট করেছে যার ফলে মানুষের শরীরে কাটা অংশ রিজেনারেট করা যায়। তো এভাবে বিজ্ঞান আর টেকনোলজির কিন্তু লাগাতার এক্সপেরিমেন্ট চলছে, যার ফলে মানুষের অনেক সমস্যার অলরেডি সমাধান হয়ে গিয়েছে এবং আজ থেকে 100-150 বছর পরে বিজ্ঞান আরো এগিয়ে যাবে। তো এর জন্য মার্ক স্টেফিনিকে বলে আমি আমার সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে ক্রায়ো স্লিপের মধ্যে যেতে চাই, যাতে আমার দেহটা 100-150 বছর পর্যন্ত অক্ষত থাকে এবং তারপর বিজ্ঞান যখন ডেভেলপ হবে তখন আমাকে তারা আবার জীবিত করে তুলবে। তো এর জন্য মার্ক ওই ধরনের একটা প্রাইভেট কোম্পানির ব্যাপারে খোঁজ নিয়ে ফেলে যারা ক্রায়ো স্লিপের এই সার্ভিসটা দেয়। তো এই ক্রায়ো স্লিপের ফলে মার্কের শরীরের টেম্পারেচার অনেক কম হয়ে যাবে এবং সে এক প্রকার হাইবারনেশনে চলে যাবে। হাইবারনেশন ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। এক ধরনের মাছ আছে না, তোমরা দেখেছো চ্যাকমেকা মাছ যাকে বলে, এরা যদি মাটি শুকিয়েও যায় তারপরেও করে কি সেই শুকনো মাটিতেই মাসের পর মাস পানি না পেয়ে না খেয়ে বেঁচে থাকে, তারপর যখন পানি আসে আবার জীবিত হয়ে যায়। মানে এটা কিন্তু সৃষ্টিকর্তার একটা মনে করো কি বলবো মানে সর্বোচ্চ বৈজ্ঞানিক একটা নিদর্শন যে কি তৈরি করেছে, কি একটা মাছ তৈরি করেছে। তো যাই হোক ওরও প্ল্যান হচ্ছে সে এরকম একটা ক্রায়ো স্লিপে ঢুকে হাইবারনেশনে চলে যাবে, তারপর 1-150 বছর পরে যখন ক্যান্সারের চিকিৎসা বের হবে তখন সে নিজেকে ঠিক করে নেবে। তো যাই হোক আড্ডার এক পর্যায়ে আমরা দেখতে পাই মার্ক তার বন্ধুর সাথে কথা বলছিল। তো মার্কের বন্ধু বলে আমি ওই প্রাইভেট কোম্পানির সম্পর্কে যতটুকু জানি ওরা কিন্তু জীবিত মানুষকে ক্রায়ো স্লিপের মধ্যে ঢুকায় না, কারণ এটা পুরোপুরি নিয়মের বিরুদ্ধে এবং ইলিগাল হবে, এটা অনেকটা জীবিত মানুষকে মেরে ফেলার সমান। তো তখন মার্ক সিদ্ধান্ত নেয় ও নিজেই ওর জীবন নিয়ে নেবে এবং ক্রায়ো স্লিপের মধ্যে যাবে। তবে এখানে উল্লেখ্য এমন ভাবে নিজের জীবন নিতে পারবে না যাতে ওর হাত পা ভাঙা থাকে, মানে বডিটাকে পুরো অক্ষত রাখতে হবে। তো এর জন্য মার্ক বলে ঠিক আছে আমি নিজে আমার নিজের জীবন নিয়ে নেব, তারপর ক্রায়ো স্লিপে যাব, আর আমি মরবো হচ্ছে পানিতে ডুবে, যাতে আমার পুরো বডি অক্ষত থাকে। তো মার্কের এমন কথা শুনে মার্কের বন্ধু অনেক বেশি অবাক হয়ে যায়। আর তাছাড়া মার্কের কাছে আর কোনো অপশনও ছিল না, ও চাইলেও আর কিছু করতে পারবে না, ওর কাছে মাত্র 1 বছরের কম সময় রয়েছে। তো এরপর মার্ক প্রাইভেট কোম্পানিতে ক্রায়ো স্লিপে যাওয়ার জন্য টাকা জমা করা শুরু করে। আর এরপর সিন আবার বর্তমানে 150 বছর পরে আসে বা 100 বছর পরে আসে, যেখানে আমরা ডক্টর ফ্রাঙ্ক নামের একজন বিজ্ঞানীকে দেখি যে অদ্ভুত ধরনের মানুষের সেল জেনারেট করছিল, মানে প্রত্যেকটা সেল এক জায়গায় করছিল। এবং এখানে আমরা দেখতে পাই লোকটার কেউ নাই, এটা সেই 100 বছর আগের মার্কে ছিল এবং পুরো 24 ঘন্টা হলে ফ্রাঙ্কের কোম্পানি মার্কে স্লিপিং চেম্বার থেকে বাইরে বের করে নিয়ে আসবে। তো কোম্পানির সবাই মার্কের সামনে দাঁড়িয়ে ছিল। এরপর মার্ক ধীরে ধীরে চোখ খোলে এবং সবাইকে দেখে আসলে মার্ক গত 100 বছর ধরে এই স্লিপিং চেম্বারে ছিল। তো আজকে এত বছর পর যখন চোখ খোলে ও ভালো মতো দেখতেও পারছিল না। তাছাড়া মার্কের শরীরে পেটের মধ্যে একটা পাইপ ঢোকানো ছিল, কারণ গত 100 বছর ধরে ও যেহেতু খায়নি, ও নিজের মুখ ব্যবহার করে জিভ ব্যবহার করে খেতে পারবে না, ডাইরেক্ট ওর পেটের মধ্যে স্ট্র লাগানো রয়েছিল, ডাইরেক্ট ওর পেটের মধ্যে দিয়ে খাদ্য যেত। এবং পাইপও তো এখন রেডি নয়, মানে যে ভিতরের যে তোমার লিভার কিডনি ওগুলো তো রেডি নয়, টয়লেটও মনে করো যে ওই সিস্টেমে বের করা হতো। এবং মার্কের বডি একটা নবজাতক বাচ্চার মতো ছিল, মানে এত দুর্বল যে ও নিজে চলাফেরাও করতে পারবে না। তো এই জন্য ফ্রাঙ্ক নামের ওই ডক্টর বা বিজ্ঞানী বলে তোমাকে সামনের 100 দিন এই ল্যাবরেটরিতে আরাম করতে হবে। আর এর সাথে ডক্টর মার্ককে আরো বলে তোমার ব্রেনে 100 বছরের পুরনো কোনো স্মৃতি মজুত নেই এখন, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ওই মেমোরি ফিরে আসবে। আর তারপর মার্কের ছোট্ট একটা চিপ দেওয়া হয় যেটার মধ্যে মার্কের আগের সমস্ত স্মৃতি স্টোর করা ছিল, তবে এটা সে একবারে নিতে পারবে না, আস্তে আস্তে আর কি ব্রেনে সেটেল হবে। আর এরপর এলিজাবেথকে দায়িত্ব দেওয়া হয় ওকে ভালো মতো দেখভাল করার জন্য। তো দেখতে দেখতে মার্কের এখানে প্রায় 15-20 দিন হয়ে যায় এবং এলিজাবেথ ওর চিকিৎসা করতে করতে ভালো বন্ধু হয়ে যায়, ওর সাথে দেখভাল করে এবং আস্তে আস্তে মার্ক চলাফেরাও শুরু করে দেয়। এবং আস্তে আস্তে মার্কের সমস্ত স্মৃতিও মনে পড়তে থাকে এবং ওর মনে পড়ে ছোটবেলাতে কিভাবে ওর পুরাতন বন্ধুদের সাথেও ছুটি কাটাতে যেত এবং তারপর বড় হয়ে গার্লফ্রেন্ডকে কেমন ভালোবাসতো, ওর মনে পড়ে ওর গার্লফ্রেন্ডের সাথে কাটানো সমস্ত সুন্দর মুহূর্ত। আর তারপর থেকে মার্ককে এখানে প্রতিদিনই এক্সারসাইজ করানো হয় এবং ওর ব্রেনকে সবকিছু মনে করানোর চেষ্টা করানো হয়। অ্যাকচুয়ালি ক্রায়ো স্লিপে 100 বছর পার করার পরে মার্কের ব্রেন একদম বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল, তো এই জন্য ওকে ঠিক করতে একটু টাইমের প্রয়োজন হবে। তো যাই হোক এভাবেই দেখতে দেখতে 100 দিন পার হয়ে যায় মার্কের। তো এরপর ওই কোম্পানির সমস্ত কর্মীরা এই খুশিতে ওর জন্য 100 দিন পূরণের কেক নিয়ে আসে এবং সেলিব্রেশন করে। মার্কের এটা দেখে অনেক খুশি লাগে। তো কেক কাটার পরে ডক্টর মার্ককে একটা বক্স দেয়, আর এই বক্সটা 100 বছর আগে, মানে যখন মার্ক 100 বছর আগে বেঁচে ছিল এবং এখানে মার্কের অনেক পুরাতন জিনিস ছিল। তো মার্ক
মার্ক সেখানে একটা চিঠিও পায়, আর ওই চিঠিটা ছিল মার্কের গার্লফ্রেন্ড স্টেফেনি। তো স্টেফেনি যে চিঠিটা লিখেছিল সেই চিঠিটা এলিজাবেথ মার্ককে পড়ে শোনায়। তো এখানে স্টেফেনি লিখেছিল, তোমার ক্রায়োশিপে চলে যাওয়ার পর আমি পুরো একা হয়ে গিয়েছিলাম। এরপর আমি অনেক বছর বেঁচে ছিলাম, আমি কখনো বিয়ে করিনি, কোনো বয়ফ্রেন্ড বানাইনি। আর তারপর আমার বয়স যখন 50 হয় তখন আমি সিদ্ধান্ত নেই কেননা 100 বছর পরে তুমি আর আমি আবার একসাথে বাঁচি। এর জন্য আমি নিজেও ক্রায়োস্লিপে চলে গিয়েছিলাম। তবে ক্রায়োস্লিপে যাওয়ার আগে আমি লাফ দিয়ে তোমার মতোই পানিতে মৃত্যুবরণ করেছিলাম। তো এখানে আমাদেরকে বলা হয় স্টেফেনিকে ক্রায়োস্লিপে যখন আনা হয় ওর ডেড বডিটা একটু পরে পাওয়া গিয়েছিল, যার জন্য ওর ডেড বডিটা অনেক দুর্বল ছিল। তো এমনকি ক্রায়োস্লিপে ঢালার পরও ওর বডিটা খুবই বিপজ্জনক ছিল। তবে তারপরে 100 বছর আগের ডক্টর যে কোনো ভাবে স্টেফেনিকে ওই ক্রায়োস্লিপের মধ্যে ঢুকিয়ে দেয় এবং ওর বডি এখনো যে খুব বেশি রিকভার করেছে এরকম কিছু নয়। কিন্তু মার্ক যখন এই কথা শুনে যে ওর গার্লফ্রেন্ডকেও চেম্বারে রাখা হয়েছে, ও সেখানে চলে আসে। আর ওই ক্রায়োস্লিপের চেম্বারে এসে ওর গার্লফ্রেন্ডকেও ট্রাস্ট করতে যখন যাচ্ছিল তখন ডক্টর ওকে বারণ করে, কিন্তু ও ডক্টরদের বলেন প্লিজ আমার গার্লফ্রেন্ডকে দ্রুত ঠিক করে তুলুন। আর তখন ডক্টর ফ্রাঙ্ক বলে দেখো এটা তো চাইলেই সম্ভব নয়, কারণ স্টেফেনিকে অনেক দুর্বল অবস্থায় এখানে ঢোকানো হয়েছে এবং ওর বডি এতটাও স্ট্রং নয় যে এই আবহাওয়াতেও টিকতে পারবে। আর আমাদের বিজ্ঞানে এখনো অতখানি অ্যাডভান্স হয়নি যে এই সমস্যাটার আমরা সমাধান করতে পারবো। তো এই জন্য আমাদের স্টেফেনিকে আরো অনেক বছর ক্রায়োস্লিপে রাখতে হবে। যখন এই টেকনোলজি আরো উন্নত হবে ওই নতুন প্রজন্মের ডক্টররা হয়তো ওকে বাঁচাতে পারবে। তো বুঝতেই পারছো ব্যাপারটা কি হচ্ছে। মার্ক 100 বছর পরে এসেছে, কিন্তু স্টেফেনি যে কন্ডিশনে রয়েছে ওকে যদি বাঁচাতে হয় আরো 50 বছর বা আরো 100 বছর ওয়েট করতে হবে। মানে বিজ্ঞান ওই পর্যন্ত উন্নত হবে তখন ওকে বাঁচানো যাবে। তো যাই হোক, এটা শুনে মার্কের অনেক কষ্ট লাগে আর নিজের রুমে ফিরে আসে। কিন্তু মার্ক গত 4 মাস ধরেই রুমে আটকা ছিল এবং ও লাগাতার স্টেফেনির ব্যাপারে ভাবতে থাকে। আর তাছাড়া ওই লেটারগুলো পড়ে বুঝতে পেরেছে যে মার্কের মারা যাওয়ার পরে স্টেফেনি যে কয়দিন বেঁচে ছিল ওর অনেক খারাপ সময় গিয়েছে। তো এর জন্য মার্ককে নিজেকে অনেক অপরাধী মনে হয়। আর তাছাড়া তার করারই বা কি ছিল। আর এর সাথে মার্ক নিজেকে এখন অনেক একলা বোধ করে। আর যেহেতু তার আগের সকল স্মৃতি মনে পড়ে গিয়েছে, চিন্তা করো আমরা যখন ছোটবেলার কথা কল্পনা করি আমাদের কেমন নস্টালজিক লাগে। মার্ক 100 বছর আগের কথা যদি চিন্তা করছে, ওর এখনো মনে রয়েছে, ওর কেমন লাগছে। মার্কের কাছে মনে হচ্ছে আমি যদি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারতাম। তো এইসব কারণে মার্ক আজও বিহেভ করতে লাগে। আর এই জিনিসটা ডক্টর ফ্রাঙ্ক এবং তার টিম ম্যানেজমেন্ট দেখে ফেলে। আর এটা দেখার পরে এলিজাবেথ বাকিদের সাথে কথা বলে যে মার্ককে আমরা যদি নর্মাল করতে চাই তাহলে ওকে বাইরের দুনিয়া আমাদের পাঠানো উচিত, কারণ এখানে ঘরের মধ্যে থেকে পুরোটার সময় শুধুমাত্র গার্লফ্রেন্ডকেই মিস করে। কিন্তু বাইরের দুনিয়ায় গেলেও নতুন নতুন মানুষদের সাথে মিশবে, ওর ব্রেনে অনেক ধরনের কিছু ঢুকবে যার ফলে মুভ অন করতে পারবে। কিন্তু ডক্টর ফ্রাঙ্ক এটার উত্তর দেয় যে মার্ক এখনো রেডি নয় বাইরে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, যদি কিছুদিন পরে মনে হয় যে মার্ক বাইরে যাওয়ার জন্য উপযুক্ত তখন আমরা মার্ককে সারা জীবনের জন্য ছেড়ে দেবো, সমস্যা নেই। আর এদিকে আমরা দেখি এলিজাবেথ কিন্তু মার্কের প্রতি অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গিয়েছে, কারণ বুঝতেই পারছো গত 5 মাস ধরে একজনের দেখাশোনা করছে। আমি হলে তাতে দিন প্রেম করে মনে করে 10-12টা বাচ্চাও বানায় ফেলতাম। যাই হোক, এখানে আমরা মোটামুটি ভালোই দেখি যে ওদের অ্যাটাচমেন্ট অনেক বেশি হয়ে গিয়েছে। কিন্তু আফসোস এলিজাবেথ এই ব্যাপারে চিন্তাও করতে পারবে না, কারণ ও খুবই প্রফেশনাল একজন নার্স এবং এই কোম্পানি খুবই প্রফেশনাল। ও জাস্ট একজন ছোট এমপ্লয়ি এবং ম্যানেজমেন্টের ডিসিশনের বিরুদ্ধে কিছুই করার নেই। আর এদিকে মার্কের আজকে 8 মাস হয়ে গিয়েছে একটা রুমের মধ্যে, ও পুরোপুরি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছে এবং একদিনও করে কি চুপি চুপি মেন যে ডক্টর ফ্রাঙ্ক তার রুমে এসে তার জিনিসপত্র নড়াচড়া করছিল এবং সেখানে একটা সে একেটি চিপ পায় যেটার মধ্যে ডক্টর অনেক মেমোরি স্টোর করা রয়েছে। তো মার্ক করে কি ওর ডিভাইস ওই চিপটা ঢুকে ওই মেমোরি দেখতে থাকে। অ্যাকচুয়ালি ওই চিপের মধ্যে ডক্টর ফ্রাঙ্কের এমন কিছু মেমোরি ছিল যেখানে ডক্টর ফ্রাঙ্ক আজকে নতুন না, গত 30-40 বছর ধরে এই ক্রায়োস্লিপের উপর এক্সপেরিমেন্ট করছে এবং গত 30-40 বছর ধরে এই পর্যন্ত সে লাগাতার অনেকজনকে ক্রায়োস্লিপ থেকে বের করেছে এবং যতবারই ক্রায়োস্লিপ থেকে লোকজনদেরকে বের করা হয়েছে তাদের জানতে এসেছে ঠিকই, কিন্তু অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কেউ এই এক্সপেরিমেন্টে সার্ভাইভ করতে পারেনি এবং মানব জাতির ইতিহাসে মার্কই হচ্ছে একমাত্র সফল এক্সপেরিমেন্ট যাকে মরার 100 বছর পরে আবার জীবিত করা গিয়েছে। তো মার্ক যখন এটা জানতে পারে সে শকড হয়ে যায় এবং তার কাছে মনে হতে থাকে যে আমি মনে করেছিলাম এইসব কোম্পানি আমাদের সার্ভিস দিচ্ছে, কিন্তু এইসব কোম্পানি তো আসলে নিজেদের লাভের জন্য, নিজেদের রিসার্চের জন্য, নিজেদের সার্ভের জন্য এগুলো করছিল। তো এটা দেখে মার্ক পরের দিনে ফ্রাঙ্কের রুমে যায়, ওর সাথে কথা বলবে আর কি। তো মার্ক ফ্রাঙ্ককে বলে আপনাদের সবকিছু আমি জেনে ফেলেছি, আপনারা এইসব এক্সপেরিমেন্টের জন্য একজন নিরীহ মানুষের জীবন কিভাবে নিতে পারেন। তখন ফ্রাঙ্ক হেসে বলে দেখো ভাই, তোমরা তো কেউই জীবিত ছিলে না, তোমাদের সবাইকে পুনরায় জীবিত করা হয়েছে আর আমি সবাইকে বাঁচাতে পারবো না। আর তোমার বুঝতে হবে চিকিৎসা বিজ্ঞান আজকের এই পর্যন্ত এসেছে অনেকের স্যাক্রিফাইসের বিনিময়ে। আমাদের লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা বেটার ফিউচার পায়। আশা করি তুমি বুঝতে পেরেছো। কিন্তু মার্কের ছোট মাথা এটা ধরেনি, বুঝতে পারছো মার্কের বয়স এখন কত, সর্বোচ্চ 9 মাস, নতুন ব্রেন, আগের মতো তো ম্যাচুরিটি নেই, ওর টেনশনে মাথা ফেটে যাচ্ছিল ডাইরেক্ট। আর এর জন্য করে কি ডাইরেক্ট ওর গার্লফ্রেন্ড স্টেফেনির যে কিউব সেখানে যায়, মানে ওই চেম্বারে যায়। আর মার্ক তখন সেখানে গিয়ে ওর গার্লফ্রেন্ডের চেম্বার ধরে তাকে ফিল করতে থাকে আর তারপর ওখানে বসেই পড়ে এবং গার্লফ্রেন্ডকে নিয়ে লাগাতার ভাবতে শুরু করে। আর একটা সময়ের মনে হয় আমি এই চেম্বারের সকল পাইপ খুলে আমার গার্লফ্রেন্ডকে মুক্ত করে দিই, কারণ আমার গার্লফ্রেন্ড যখন পৃথিবীতে আসবে তখন ওরও তো কেউ থাকবে না, কারণ এখন তো আসতে পারছে না, ও হয়তো 50-100 বছর পরে আসবে, তখন আমার মতো ওরও একই অবস্থা হবে, পৃথিবীতে ওর কেউ থাকবে না, ও সার্ভাইভ করতে পারবে না। কিন্তু ও
এটা করার আগে এখানে এলিজাবেথ চলে আসে এবং এলিজাবেথ এখানে অ্যাকচুয়ালি মার্কের অনুভূতি বুঝতে পারছিল। মানে 8টা মাস একজনকে দেখাশোনা করছো তো বুঝতে পারবি যে মার্ক কত একাকিত্ব ফিল করছে। তো এর জন্য আগের থেকে এখন এলিজাবেথ মার্ককে আরো বেশি সময় দিত, আর মার্কও অনেক বেশি ইমোশনাল হয়ে ওর 100 বছর আগের সেই পুরনো গল্প এলিজাবেথকে বলতো। তো এখানে মার্ক বলে, আমি যখন জানতে পারি আমার ক্যান্সার হয়েছে এবং এটা লাস্ট স্টেজে আমি চলে গিয়েছি, আমার হাতে 1 বছর সময় রয়েছে, ওই সময় আমি জেদ করে ক্রায়োস্লিপে চলে আসি। কিন্তু আমার গার্লফ্রেন্ড স্টেফিনি আমাকে বারবার বলেছিল যে আমরা নর্মাল ডক্টরের মাধ্যমে চিকিৎসা করাই, ঠিক হলে হলো, না হলে না হলো, কিন্তু যতদিন সময় আছে অন্তত আমরা একসাথে কাটাতে তো পারবো, এটা আমাদের লাইফের একটা বেস্ট স্মৃতি হয়ে থাকবে। তো তখন আমি ওর কথার দাম দিইনি, আমার কাছে মনে হয়েছে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় দামি জিনিস। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে ওইটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এত বছর বেঁচে থেকে কোনো লাভ নেই। এখন আমি নতুন করে 100 বছর পরে জীবিত হয়ে আমি এই জীবনের কোনো উদ্দেশ্যই খুঁজে পাচ্ছি না। আমি যা ভেবেছিলাম তার সম্পূর্ণ উল্টা হয়েছে। এই জীবন আমার আশাই ছিল না। এই জীবন দিয়ে আমি কি করব? এই জীবন আমার কাছে যন্ত্রণাদায়ক লাগছে, জেলখানার মতো লাগছে। মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছো মার্ককে তো এখনো ছাড়া যাচ্ছে না। 100 বছর ক্রায়োস্লিপে ছিল, আরো কয় বছর লাগবে ওকে সুস্থ করতে, তারপর বাইরে বের করতে, মানে কখনো বাইরে যেতে পারবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো বলে এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি যদি ক্রায়োস্লিপে না এসে যে কয়টা দিন বেঁচে ছিলাম ওই কয়টা দিন আমি স্টিফেনের সাথে ভালো মতো কাটাতাম, ওটাই আমার লাইফের শ্রেষ্ঠ সম্পদ হতো। তো এটা ভেবে অনেক ইমোশনাল হয়ে যায় এবং ও এলিজাবেথকে বলে আমাকে যে কোনো মূল্যে জীবন থেকে মুক্ত হতে হবে, তুমি প্লিজ আমাকে সাহায্য করো। তো অ্যাকচুয়ালি এলিজাবেথ এই কথার কোনো উত্তর দেয় না, কিন্তু এলিজাবেথও মনে মনে মার্ককে পছন্দ করা শুরু করেছে এবং মার্কের মনের পরিস্থিতি ও ছাড়া আর কে ভালো বলছে। তো মার্ক তো এখানে স্যাড হয়ে রুমে চলে যায়, কিন্তু এরপরে এলিজাবেথ মার্কের সাথে এসে দেখা করে এবং মার্ককে জড়িয়ে ধরে এবং কানে কানে একটা ওষুধের নাম বলে যায়, আর ওই ওষুধটা খেলেই সে খুব দ্রুত মুক্তি পাবে, মানে মার্ক চিরদিনের জন্য মারা যাবে। আর এই পয়েন্টটা তোমাদের নোট করতে হবে। দেখো মার্কের শরীরে এখন কিন্তু কোনো অসুখ নেই, তার কিন্তু কোনো ক্যান্সার নেই, কিন্তু সমস্যা হলো যে মার্ক একসময় বাঁচতে চাইতো সে মার্ক এখন নিজের জীবন নেওয়ার চেষ্টা করছে। তো এটাই সত্য কথা যে সৃষ্টিকর্তার দেওয়া জীবনই উপভোগ করার জন্য বেস্ট। যদি কেউ নিজের ভাগ্যের চেয়ে বেশি বয়সের চেষ্টা করে তাহলে তার অবস্থা মার্কের মতোই হবে। আমি হয়তো তোমাকে ভালো মতো এখানে বোঝাতে পারিনি, কিন্তু তুমি আন্দাজ করতে পারছো যে এই সিনেমাতে কি মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। মানে 100 বছর আগে মার্ক অনেক খুশি ছিল, তার আশেপাশের অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, তার গার্লফ্রেন্ড ছিল, বন্ধুরা ছিল, অনেক ভালো সময় কাটাতো। কিন্তু সে যেটা করেছে নিজের অ্যাকচুয়াল বয়সের চেয়ে 100 বছর বেশি বাড়িয়ে ফেলেছে। কিন্তু এই বেঁচে থেকে তার লাভ হয়েছে কি? তার এখনো জীবনে রয়েছে না আনন্দ, না বান্ধবী, না সেই ফিল, না সেই মানুষগুলো। মার্ক তো এরকম জীবন কখনোই চায়নি, বরং এখন এত পস্তাচ্ছে যে ওর ডিসিশন নিয়েছে সুইসাইডই করবে। তো যাই হোক এরপর মার্ক করে কি সেই জায়গাতে চলে আসে যেখানে ওই ওষুধটা রয়েছে, যেটার কথা এলিজাবেথ বলেছিল, আর এরপর ওই ওষুধ পকেটে নিয়ে সেই জায়গাতে যায় যেখানে স্টিফেনের স্লিপিং চেম্বার রয়েছে। এরপর মার্ক করে ওর গার্লফ্রেন্ড স্টিফেনের সমস্ত পাইপ খোলা শুরু করে দেয়, আর এর ফলে যেটা হবে স্টিফেনি কিন্তু ওই চেম্বারের মধ্যেই পুরোপুরি মারা পড়বে। অ্যাকচুয়ালি মার্ক চায় না যে আজ থেকে 50 বছর 20 বছর পরে স্টিফেনি আবার দুনিয়াতে আসুক এবং ডক্টর ওর উপর অদ্ভুত এক্সপেরিমেন্ট করুক, বা আসার পরেও বাঁচতে পারে না বাঁচতে পারে ওর কষ্ট হোক, বা যদি বেঁচে থাকে ওর নিশ্চিত আমার মতো যন্ত্রণা নিয়ে ওকেও সুইসাইড করতে হবে। তো এরপর মার্ক করে ওই চেম্বারের সমস্ত পাইপ খুলে দেওয়ার পরে নিজেই ওই ওষুধটি খেয়ে নেয় এবং তারপর ও বেহুশ হয়ে যায়। কিন্তু একটু পরে মার্কের চোখ খোলে, যদিও মার্কের মারা যাওয়ার কথা ছিল, কিন্তু মার্ক মারা যায়নি এই কারণেই কারণ মার্কের যে ডাইজেশন সিস্টেম সেটা কিন্তু ডাইরেক্টলি কাজ করছে না। দেখতে পাচ্ছ একটা পাইপ রয়েছে, বিষটা ওখান দিয়ে বেরিয়ে গিয়েছে। মানে কুকুরকে তুমি যদি বিষ খাও সেটা কিন্তু অটোমেটিক্যালি বমি করে বের করে দেয়। তো মার্কের ডাইজেশন সিস্টেম এখন পুরোপুরি ঠিক নেই, যার জন্য মারা যায়নি আর কি, কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল। তো যাই হোক এরপর মার্ক যখন চোখ খুলে ওর চোখের সামনে ডক্টর ফ্রাঙ্ক এবং অনেকগুলো বিজ্ঞানী দাঁড়িয়েছিল এবং তাদেরও বিশেষ ভূমিকা রয়েছে মার্ককে বাঁচানোর জন্য, ওই বিষ থেকে বাঁচানোর জন্য। তো সকল বিজ্ঞানীরা আসলে মার্কের মানসিক অবস্থা বুঝতে পেরেছে এবং তারা মার্ককে বোঝায় যে দেখো তোমার শরীরে আর কোনো ধরনের রোগ নেই, তোমার শরীরে না আছে ক্যান্সার না অন্য কোনো ধরনের রোগ। যদি কোনো রোগ থেকে থাকে সেটা রয়েছে তোমার মাথায়, তোমার চিন্তা ভাবনায়, এবং তুমি হচ্ছে পৃথিবীর প্রথম সফল মানুষ যে 100 বছর পার করে আবার জীবিত হয়ে রয়েছে এবং এটা চিকিৎসা বিজ্ঞানের একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট এবং তুমি তোমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্তটা নিয়েছিলে। তোমার উচিত তোমার জীবনের কদর করা এবং এই যে জীবনটা পেয়েছো এই জীবনকে সুন্দরভাবে উপভোগ করা, এবং আমরা তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি এখন বাইরের দুনিয়া যাও, ঘুরো ফিরো, বাকি যতদিন অন্তত বেঁচে রয়েছো এই কয়দিন তুমি এনজয় করো, এরপরে তোমাকে আর কখনো ক্রায়োস্লিপে যাওয়ার প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ এটা সত্য, মানুষের কাছে যতটুকু বয়স রয়েছে অতটুকু বয়সই এনজয় করা উচিত এবং সেটাকেই কদর করা উচিত। আমাদের উচিত প্রকৃতি এবং সৃষ্টিকর্তার সৃষ্টিকে একসেপ্ট করে নিজের জীবনের সামনে এগোনো। যদি এর বিরুদ্ধে কিছু করা হয় সেটার ফল অবশ্যই খারাপ হবে। তবে তারপরেও যেহেতু তুমি জীবন পেয়েছো, তোমার শেষ জীবনটুকু তুমি আরামে জীবন যাপন করো, তুমি সবসময় খুশি থাকো, এটাই আমাদের চাওয়া। আর এটাই যদি তুমি করো তাহলে আমাদের বিজ্ঞান, আমাদের প্রচেষ্টা সফল হবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক যেমন বলেছি যে এই সিনেমাটার কনসেপ্ট কই থেকে এসেছে, আমেরিকান যে অ্যালকোহল লাইফ এক্সটেনশন ফাউন্ডেশন রয়েছে তারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে। তারা তোমার বডি তুমি মারা যাওয়ার পরে 100, 200, 300 বছর পর বা যত বছর চাও তুমি রাখবে, এবং ওই সময় বিজ্ঞান যদি এরকম উন্নত হয় যে আরেকজনের বডি পার্টস নিয়ে বা যে কোনো ভাবে মানুষকে জীবিত করা যায় তখন তোমার বডিতে তারা প্রাণ ঢুকিয়ে দেবে। মানে এই আশায় এখনো অনেকে তাদের বডি ওই অ্যালকোহল লাইফে সংরক্ষণ
করে রাখছে। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তবে এই সিনেমাটা কিন্তু আমাদের ভিন্ন মেসেজ দিয়েছে, সেটা হচ্ছে তুমি ধরো 100 বছর পরে সত্যি জীবিত হলে বা তোমার বডিটা সংরক্ষণ করলে 100 বছর পরে প্রযুক্তি এত উন্নত হয়েছে যে তোমাকে আবার বাঁচিয়ে তুললো, কিন্তু ওই সময় বেঁচে লাভ কি? আর আমরা যারা এশিয়ান আমাদের তো আরো অনেক বেশি কষ্ট লাগবে, কারণ আমাদের মধ্যে মায়া দেওয়া হচ্ছে অনেক বেশি। আমার মাঝে মাঝে আমার কুত্তার কথা মনে করে কান্না আসে। তো আমি যদি 100 বছর পরে আবার জীবিত হই, আমি তো আমার মায়ের চিন্তা করে, ভাইয়ের চিন্তা করে, বোনের চিন্তা করে, বইয়ের চিন্তা করে, পোলাপানের চিন্তা করে, অমুক বন্ধুর চিন্তা করে, তোমাদের চিন্তা করে, র্যান্ডম ভিডিওর চ্যানেলের চিন্তা করে আমি তো এমনি নিঃশেষে বিভাজ্য হয়ে যাব। তো যাই হোক, বাড়তি কোনো কথা বলাচ্ছি না। তবে ভিডিও শেষ করার পূর্বে একটা বিজ্ঞাপন রয়েছে, আরেকটা বিজ্ঞাপন। সেটা হচ্ছে আমাদের যে কলিগ অয়ন্তিকা, সে একটা চ্যানেল ক্রিয়েট করেছে। ওর চ্যানেলের বিশেষত্ব হচ্ছে ওখানে শুধুমাত্র নতুন যে সিনেমাগুলো রিলিজ হয় শুধুমাত্র ওই সিনেমাগুলোই ওখানে রিলিজ হবে। মনে করো হলিউডে আজকে একটা সিনেমা রিলিজ হয়েছে, পরের দিনই তুমি ওই সিনেমাটি ওখানে এক্সপ্লেন দেখতে পাবে। আবার ধরো থাইল্যান্ডে একটা নতুন সিনেমা এসেছে, কোরিয়াতে, জাপানে, ইন্ডিয়াতে, সব নতুন সিনেমা তুমি সেখানে দেখতে পাবে। অ্যাকচুয়ালি নতুন নতুন যে সিনেমা আসে তোমরা অনেকে এটার খোঁজও রাখতে পারো না, কিংবা খোঁজ জানা থাকলেও আমাদের দেশে কিন্তু সকল ধরনের সিনেমা রিলিজ হয় না এবং অনেকের সময় থাকে না ফুল সিনেমা দেখার। জাস্ট আমরা খোঁজ খবর পাই যে সিনেমা রিলিজ হয়েছে। যেমন আমি নিজে ডানকি সালার সিনেমা একটাও দেখিনি। আমি জাওয়ান সিনেমা দেখতে বসেছিলাম, খুবই বোরিং লাগছে, আমি অর্ধেক সিনেমা দেখার পরে আর দেখতে পাইনি। তবে ওইটা যদি 20 মিনিটের সংক্ষেপে দেখতাম আমি এক্সপ্লেনে, তাহলে ভালো লাগতো। তো যাই হোক, তোমরা যারা নতুন সিনেমা পছন্দ করো, নতুন সিনেমা দেখতে চাও, তারা অবশ্যই অয়ন্তিকার চ্যানেলে যেও এবং আমি হচ্ছে অয়ন্তিকা ভালো কিছু করুক। তো অয়ন্তিকার চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।